আসসালামু আলাইকুম বন্ধুরা। 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমরা ইতিমধ্যে রাষ্ট্রীয় ব্যবসা সম্পর্কে অনেক কিছু জেনেছো। তোমরা জানো রাষ্ট্রীয় ব্যবসায় কি, রাষ্ট্রীয় ব্যবসার কার্যক্রম কি, কি। কিন্তু তোমাদের মনে এরকম একটা প্রশ্ন হয়তো চলেই আসতে পারে যে রাষ্ট্রীয় ব্যবসা গঠন কেন করা হয়? রাষ্ট্রীয় ব্যবসা জনকল্যাণের উদ্দেশ্যে গঠিত হয়, এটা আমরা কম বেশি সবাই জানি। কিন্তু জনকল্যাণের পাশাপাশি রাষ্ট্রীয় ব্যবসার সুবিধাগুলো কি, কি? রাষ্ট্রীয় ব্যবসার অসুবিধাগুলো কি, কি? এবং আমাদের দেশে বেশ কিছু রাষ্ট্র ব্যবসা আছে, যে রাষ্ট্র ব্যবসাগুলোর কাজকর্ম সম্পর্কেও তোমাদের জানা উচিত। তাদের কার্যক্রম সম্পর্কে আমাদের সবারই ধারণা থাকা উচিত। আজকের এই ভিডিওতে কিন্তু আমরা রাষ্ট্রীয় ব্যবসা অধ্যায়টি নিয়ে আলোচনা করব এবং আমাদের আলোচ্য বিষয়গুলো হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসার সুবিধা, রাষ্ট্রীয় ব্যবসার অসুবিধা। এরপর আমরা রাষ্ট্রীয় ব্যবসা নিয়ে আলোচনা করব, যেমন ওয়াসা, বাংলাদেশ ডাক বিভাগ, বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা বা বিসিআইসি ইত্যাদি রাষ্ট্র ব্যবসা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। অর্থাৎ আমরা আজকে বেশ কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব। আমরা আজকে রাষ্ট্র ব্যবসার সুবিধা অসুবিধা জানবো এবং বিভিন্ন প্রকার রাষ্ট্রীয় ব্যবসা সম্পর্কেও অনেক রকমের তথ্য আজকের এই ভিডিওতে আমরা জেনে নিব। তো চলো দেরি না করে আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করে দেই। প্রথমেই আমরা আলোচনা করব সামাজিক ন্যায় বিচার নিয়ে। রাষ্ট্রীয় ব্যবসায় সমাজের কিছু সংখ্যক ব্যক্তির হাতে যেন সম্পদ কেন্দ্রীভূত না হয়, সবার হাতেই যেন সম্পদ পৌঁছাতে পারে, সেই বিষয়টি নিশ্চিত করে। অর্থাৎ সম্পদের সুষম বন্টন নিশ্চিত করে এবং সম্পদ কেন্দ্রীভূত হওয়ার যে প্রবণতা, সেই প্রবণতা বন্ধের জন্য কাজ করে। তাই রাষ্ট্রীয় ব্যবসার একটি সুবিধা হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায় সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। পরবর্তী সুবিধা হচ্ছে জনকল্যাণ সাধন। এই সুবিধাটা সম্পর্কে আমরা সবাই কম বেশি পরিচিত, যেহেতু আমরা জানি রাষ্ট্রীয় ব্যবসার মূল উদ্দেশ্য কি। রাষ্ট্রীয় ব্যবসার মূল উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ। রাষ্ট্রীয় ব্যবসায় জনগণের কল্যাণের জন্য, জনগণের ভালোর জন্যই কাজ করে। রাষ্ট্রীয় ব্যবসায় মূলত গঠিতই হয় জনকল্যাণের উদ্দেশ্যে, পরিচালিত হয় জনকল্যাণের উদ্দেশ্যে। বিভিন্ন রাষ্ট্রীয় ব্যবসায় যেমন ওয়াসা, গ্যাস, বিদ্যুৎ, রেলওয়ে ইত্যাদি প্রতিষ্ঠানগুলো আমাদের জনগণদের বিভিন্ন রকমের উপকার করে থাকে, বিভিন্ন ক্ষেত্রে উপকার করে থাকে। অনেক সময় এই সকল প্রতিষ্ঠানগুলোকে সরকার ভর্তুকি দেয়, যার ফলে ভোক্তারা বা গ্রাহকরা স্বল্প মূল্যে পণ্য বা সেবা পেয়ে থাকে। অর্থাৎ রাষ্ট্রীয় ব্যবসা কিন্তু জনকল্যাণের উদ্দেশ্যেই গঠিত এবং জনকল্যাণ করছে, এবং জনকল্যাণ সাধন রাষ্ট্রীয় ব্যবসার একটি সুবিধা। এরপর কথা বলবো অধিক কর্মসংস্থান নিয়ে। রাষ্ট্রীয় ব্যবসায় বেকারত্ব কমায়, বেকারত্ব হ্রাস করে, কারণ রাষ্ট্রীয় ব্যবসার ফলে অধিক কর্মসংস্থান সৃষ্টি হয়। যখন রাষ্ট্রীয় ব্যবসায় কোথাও কোনো প্রতিষ্ঠান, কোনো ফ্যাক্টরি, কোনো ইন্ডাস্ট্রি গড়ে তোলে, তখন স্বাভাবিকভাবেই সেখানে প্রচুর পরিমাণে কর্মীর প্রয়োজন হয় এবং শ্রমিক কর্মীদের কর্মসংস্থানের সুযোগ ঘটে। এবং রাষ্ট্রীয় ব্যবসায় সাধারণত শ্রমিক কর্মীদের শোষণ করে না, এবং এর ফলে শ্রমিক কর্মীরা সাধারণত তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সচেষ্ট থাকে, যেহেতু তাদের প্রতি নমনীয় থাকে রাষ্ট্রীয় ব্যবসাগুলো। এবং এখানে অধিক কর্মসংস্থানের ফলে সমাজে বেকারত্ব অনেক পরিমাণেই কমে যায় এবং অনেক ব্যক্তির কর্মসংস্থান ঘটে। এরপর কথা বলবো সুষম শিল্পায়ন। রাষ্ট্রীয় ব্যবসা পরিচালনার ক্ষেত্রে দেশের সকল অঞ্চলের উন্নয়নের প্রতি গুরুত্ব দেওয়া হয়। রাষ্ট্রীয় ব্যবসা কখনোই একটি নির্দিষ্ট অঞ্চলকে টার্গেট করে তাদের শিল্প কার্যক্রম পরিচালনা করে না। রাষ্ট্রীয় ব্যবসায়ের লক্ষ্য থাকে দেশের সকল অঞ্চলের উন্নয়ন বা সকল অঞ্চলের উন্নয়ন করা। তাই দেশে যেন ভারসাম্যপূর্ণ শিল্পায়ন ঘটে, সুষম শিল্পায়ন ঘটে, এই উদ্দেশ্যে কিন্তু রাষ্ট্রীয় ব্যবসায় কাজ করে। তাই সুষম শিল্পায়ন রাষ্ট্রীয় ব্যবসার একটি সুবিধা। এরপর কথা বলবো ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ। আমরা মাঝে মধ্যেই দেখতে পাই যখন দ্রব্যমূল্যের পণ্য অনেক বেশি বৃদ্ধি পায়, তখন ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ বা যাকে আমরা টিসিবি বলি, টিসিবি থেকে ট্রাক সেলের আয়োজন করা হয়, যেখানে ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ করা হয়, যাতে গ্রাহকরা, ভোক্তারা ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করতে পারে। রাষ্ট্রীয় ব্যবসার একটি সুবিধা হচ্ছে যখন বাজার অস্থিতিশীল থাকে, যখন বাজারে বিভিন্ন সমস্যা হয়, রাষ্ট্রীয় ব্যবসা তখন ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ করে। কারণ আমাদের দেশে অসাধু ব্যবসায়ীর পরিমাণ অনেক বেশি, তারা অধিকাংশ সময় ফটকা ব্যবসা করতে চায়, তাদের বিভিন্ন ক্ষেত্রে পণ্যের দাম বা মূল্য বৃদ্ধি করার একটি প্রবণতা থাকে, এবং এর ফলে যেই সমস্যা হয় সেই সমস্যা দূর করতে রাষ্ট্রীয় ব্যবসা ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ করে। তাই ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ রাষ্ট্রীয় ব্যবসার একটি সুবিধা। এরপর কথা বলবো স্থিতিশীল সরবরাহ ও নিশ্চিত মান। কেন্দ্রীভূত পরিকল্পনার আওতায়
যেহেতু রাষ্ট্রীয় ব্যবসায় থাকে, তাই রাষ্ট্রীয় ব্যবসায়ে আমরা স্বাভাবিক পণ্য উৎপাদন দেখতে পাই। অর্থাৎ এই ক্ষেত্রে স্বাভাবিক পণ্য উৎপাদন বজায় থাকে, পণ্যের সরবরাহ স্থিতিশীল থাকে। রাষ্ট্রীয় ব্যবসায় কখনোই বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে ইচ্ছা করে পণ্য উৎপাদন কমিয়ে রাখে না বা পণ্য উৎপাদন বন্ধ রাখে না বা পণ্য আটকে রাখে না। অর্থাৎ রাষ্ট্রীয় ব্যবসায় স্থিতিশীল এবং নিশ্চিত মানের পণ্য সরবরাহ নিশ্চিত করে। তাই স্থিতিশীল সরবরাহ ও নিশ্চিত মান রাষ্ট্রীয় ব্যবসার আরেকটি সুবিধা। এরপর কথা বলবো বৃহদায়তন শিল্প প্রতিষ্ঠা। একটি বৃহদায়তন শিল্প প্রতিষ্ঠা করতে প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন এবং যেহেতু শিল্প প্রতিষ্ঠানগুলো ঝুঁকিপূর্ণ, তাই বেসরকারি উদ্যোক্তাগণ সাধারণত অধিক ঝুঁকিপূর্ণ কোনো শিল্পে বিনিয়োগ করতে চায় না। সেই ক্ষেত্রে রাষ্ট্রীয় ব্যবসায় এই সকল শিল্প প্রতিষ্ঠা করে থাকে, এক্ষেত্রে বিনিয়োগ করে থাকে। যেহেতু রাষ্ট্রীয় খাতে পুঁজির অভাব থাকে না, তাই দেশের শিল্পায়নের জন্য, দেশে যাতে শিল্পায়ন হয়, দ্রুত শিল্পায়ন হয়, তাই এই সকল ঝুঁকিপূর্ণ শিল্প প্রতিষ্ঠান রাষ্ট্রীয় ব্যবসায় প্রতিষ্ঠা করে থাকে। এরপর আমরা কথা বলবো একচেটিয়া প্রভাব রোধ নিয়ে। ব্যক্তি মালিকদের মধ্যে একচেটিয়া প্রভাব সৃষ্টির একটি অসৎ প্রবণতা আমরা দেখতে পাই। বিভিন্ন ক্ষেত্রে অনেক ব্যবসায়ীরা নানান অপকৌশল গ্রহণ করে যাতে বাজারে ভোক্তারা তাদের হাতের মুঠোয় চলে আসে এবং তাদের কাছে এক প্রকার জিম্মি হয়ে যায়। রাষ্ট্রীয় ব্যবসায় এই একচেটিয়া প্রভাব রোধ করতে, একচেটিয়া প্রভাব বন্ধ করতে সচেষ্ট থাকে, চেষ্টা করে এবং অধিকাংশ ক্ষেত্রেই সফল হয়। এরপর কথা বলবো নিরাপত্তা বিধান নিয়ে। অভ্যন্তরীণ ও বহিঃশত্রুর হাত থেকে দেশের নিরাপত্তা বিধান করা কিন্তু সরকারের দায়িত্ব। রাষ্ট্রীয় ব্যবসার মাধ্যমে বিভিন্ন দেশ রক্ষা শিল্প ও বাণিজ্য পরিচালনা করা হয় এবং এর ফলে দেশের নিরাপত্তা বৃদ্ধি পায়, দেশের নিরাপত্তা বিধান করা যায়। এরপর কথা বলবো অর্থব্যবস্থা নিয়ন্ত্রণ নিয়ে। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও অর্থব্যবস্থার উপরে কিন্তু সরকারের ক্ষমতা থাকা, নজরদারি থাকা খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন ব্যাংক, বিভিন্ন বীমা প্রতিষ্ঠান সরকারের সাহায্যে, সরকারের মাধ্যমে দেশের অর্থব্যবস্থা নিয়ন্ত্রণ করে। এর ফলে দেশের আর্থিক যেই বিষয়গুলো, সে বিষয়গুলো স্বাভাবিক থাকে। এরপর কথা বলব প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার। আমাদের আশেপাশে বেশ কিছু ক্ষেত্রে আমরা প্রাকৃতিক সম্পদ দেখতে পাই। আমাদের পরিবেশে প্রাকৃতিক সম্পদ রয়েছে, যে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে আমরা আমাদের বিভিন্ন প্রয়োজন মেটাই। পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনে এই সকল সম্পদ খুবই কাজে আসে। কিন্তু যদি এই সকল প্রাকৃতিক সম্পদ অসৎ ব্যক্তিবর্গের হাতে, বিশেষ করে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর হাতে সরাসরি চলে যায়, দেখা যাবে যে তারা এর একটি অবৈধ ব্যবহার বা অসৎ ব্যবহার করছে। তাই প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার নিশ্চিত করে রাষ্ট্রীয় ব্যবসায়। বেসরকারি খাতে দেশে প্রাকৃতিক সম্পদ ছেড়ে না দিয়ে রাষ্ট্রীয় ব্যবসায় রাষ্ট্রীয় মালিকানায় এই প্রাকৃতিক সম্পদগুলো রাখে, যার ফলে আমরা স্বাভাবিকভাবে এ সকল সম্পদের সুযোগ সুবিধা গ্রহণ করতে পারি। এরপর কথা বলবো ক্ষতিকারক পণ্যের উৎপাদন নিয়ন্ত্রণ। অনেক ক্ষেত্রে ক্ষতিকারক কিন্তু ক্ষেত্র বিশেষে প্রয়োজনীয় এরকম পণ্য রাষ্ট্রীয় ব্যবসায় নিজের কাছে রাখে, যেন অন্যান্য ব্যবসায়ীরা, বিশেষ করে অসৎ ব্যবসায়ীরা ক্ষতিকারক পণ্য ব্যবহার করে মানুষের বা জনগণের ক্ষতি করতে না পারে। তাই ক্ষতিকারক পণ্যের উৎপাদন নিয়ন্ত্রণের মাধ্যমেও কিন্তু রাষ্ট্রীয় ব্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই রাষ্ট্রীয় ব্যবসায়ের এটি একটি সুবিধা। এরপর কথা বলবো জাতীয় আয় বৃদ্ধি নিয়ে। এ ধরনের ব্যবসায় সাধারণত কর ফাঁকি দেওয়ার প্রবণতা থাকে না, অর্থাৎ রাষ্ট্রীয় ব্যবসায়ের ক্ষেত্রে। সুতরাং রাষ্ট্রীয় ব্যবসায়ের যেই কর, সেই কর কিন্তু সরাসরি সরকারের কাছে ঠিকভাবে যাচ্ছে। এছাড়া বিভিন্ন রাজস্ব এই ব্যবসায় সরকারকে সঠিকভাবে প্রদান করে, অর্জিত মুনাফা সরকারি কোষাগারে জমা হয় এবং জাতীয় আয় বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রীয় ব্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ অবদান আমরা দেখতে পাই। তাই রাষ্ট্রীয় ব্যবসায়ের একটি সুবিধা হচ্ছে জাতীয় আয় বৃদ্ধি করা। সর্বশেষ আমরা আলোচনা করব ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ। দেশের শিল্প বাণিজ্যের উপর সরকারের নিয়ন্ত্রণ থাকা খুবই গুরুত্বপূর্ণ। যদি সরকারের নিয়ন্ত্রণ না থাকে, অনেক ক্ষেত্রেই বিশেষ করে গ্রাহক বা ভোক্তা যারা, তারা কিন্তু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাই দেশের ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করে রাষ্ট্রীয় ব্যবসায়, তারা এরকম ভাবে এই বিষয়গুলো নজরদারিতে রাখে যাতে গ্রাহক ভোক্তারা ক্ষতিগ্রস্ত না হয় এবং সবকিছু নিয়ন্ত্রণের অধীনেই থাকে। অর্থাৎ আমরা দেখতে পেলাম রাষ্ট্রীয় ব্যবসার কিন্তু অনেকগুলো সুবিধা রয়েছে এবং রাষ্ট্রীয় ব্যবসা না থাকলে আমরা সবাই অনেক রকমের সমস্যার সম্মুখীন হতাম। এখন আমরা রাষ্ট্রীয় ব্যবসার কিছু অসুবিধা নিয়ে কথা বলবো। যদিও সুবিধার তুলনায় রাষ্ট্রীয় ব্যবসার অসুবিধা অবশ্যই কম, তবু কিছু অসুবিধা রয়েছে যা আমরা সাধারণত উপেক্ষা করতে পারি না। তাই রাষ্ট্রীয় ব্যবসায় সেই অসুবিধাগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। যেমন প্রথমে আলোচনা করব স্বাভাবিক অর্থনৈতিক বিকাশে বাধা।
তোমরা অনেকেই হয়তো এই টপিকটাতে কনফিউজ যে স্বাভাবিক অর্থনৈতিক বিকাশে বাধা কিভাবে রাষ্ট্রীয় ব্যবসার সাথে সম্পর্কিত। সাধারণত সরকারি মালিকানা ভিত্তিক যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের পুঁজি, তাদের কার্যক্রম, তাদের দক্ষতার যে পরিসর অনেক ক্ষেত্রে অনেক বেশি থাকে এবং এর ফলে সরকারি মালিকানায় যে ব্যবসাগুলো গঠন হয়, পরিচালনা হয়, এদের সাথে বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবসাগুলো পারে না। ফলে অনেক ক্ষেত্রে বেসরকারি উদ্যোক্তাগণ নিরুৎসাহিত হয়। দেখা যায় অনেক উদ্যোক্তা উদ্যোগ গ্রহণ করতে যেয়েও গ্রহণ করছে না। অনেক উদ্যোক্তা উদ্যোগ গ্রহণ করার পরে মাঝপথে চলে আসছে। এর ফলে একটি দেশের স্বাভাবিক অর্থনৈতিক বিকাশে বাধা ঘটে। তাই স্বাভাবিক অর্থনৈতিক বিকাশে বাধা দেওয়া রাষ্ট্রীয় ব্যবসার একটি অসুবিধা। ২ নম্বর অসুবিধা হচ্ছে অদক্ষ ব্যবস্থাপনা। রাষ্ট্রীয় ব্যবসায় দেখা যায় পরিচালনার ভার সরকারি আমলা বা রাজনৈতিক প্রভাব আছে এমন ব্যক্তির উপর ন্যস্ত থাকে। তাদের দেখা যায় শিক্ষা বা অভিজ্ঞতা কোনোটাই থাকে না একটি রাষ্ট্রীয় ব্যবসায়কে পরিচালনা করার জন্য, ঠিকভাবে ম্যানেজ করা বা ব্যবস্থাপনা করার মতো জ্ঞান তাদের থাকে না। অদক্ষ ব্যবস্থাপনার ফলে সরকারের সম্পদের অপচয় হয়, রাষ্ট্রের সম্পদের অপচয় হয় এবং স্বাভাবিকভাবেই রাষ্ট্রীয় ব্যবসায় অদক্ষ ব্যবস্থাপনার কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকে। তাই রাষ্ট্রীয় ব্যবসার একটি অসুবিধা হচ্ছে অদক্ষ ব্যবস্থাপনা। ৩ নাম্বার যে অসুবিধা নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণে অসুবিধা। রাষ্ট্রীয় ব্যবসায় একটি সিদ্ধান্ত গ্রহণ করা খুবই জটিল এবং খুবই সময় সাপেক্ষ একটি প্রক্রিয়া। এর ফলে দেখা যায় এর থেকে ওর কাছে, ওর থেকে ওর কাছে এভাবে একটি সিদ্ধান্ত গ্রহণে এত সময় প্রয়োজন হয় যে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায় না। তাই দ্রুত সিদ্ধান্ত গ্রহণে অসুবিধা রাষ্ট্রীয় ব্যবসার একটি অসুবিধা। রাষ্ট্রীয় ব্যবসায় চাইলেই দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায় না। এরপর আমরা যেই অসুবিধা নিয়ে আলোচনা করব তা হচ্ছে লাল ফিতার দৌরাত্ম্য। রাষ্ট্রীয় ব্যবসার যে ব্যবস্থাপক থাকে, কর্মচারীরা থাকে, তাদের মধ্যে একটি আমলাতান্ত্রিক মানসিকতা থাকে। এর ফলে তারা সবসময় ধরাবাঁধা নিয়ম কানুনের মধ্যে দিয়েই সব কাজ করতে চায়। তারা একটি গণ্ডির মধ্যে চলে আসে এবং এর ফলে লাল ফিতার দৌরাত্ম্য সৃষ্টি হয়। অর্থাৎ সকল কাজের গতি খুবই স্লো থাকে, ধীর থাকে, মন্থর থাকে এবং খুব সময় লাগে একটি কাজ হতে, একটি পরিকল্পনা হতে, একটি পরিকল্পনা বাস্তবায়ন করতে। এই অসুবিধাকে আমরা বলি লাল ফিতার দৌরাত্ম্য। এছাড়া উৎসাহের অভাব রাষ্ট্রীয় ব্যবসায় সবসময় দেখা যায়। যেহেতু এখানে যারা কাজ করছে তাদের কোনো ব্যক্তি স্বার্থ থাকে না। মুনাফা তারা নিজেরা ভোগ করতে পারে না। অনেক সময় দেখা যায় তাদের ব্যক্তিগত কোনো স্বার্থ থাকে না। এর ফলে তাদের উৎসাহের অভাব থাকে এবং তারা শুধুমাত্র বেতন নেওয়ার ক্ষেত্রে উৎসাহী থাকে, কাজ করার ক্ষেত্রে না, চেঞ্জ করার ক্ষেত্রে না বা অবদান দেওয়ার ক্ষেত্রে বা কন্ট্রিবিউট করার ক্ষেত্রেও তাদের তেমন উৎসাহ আমরা দেখতে পাই না। এরপর কথা বলবো অলাভজনক সংস্থা নিয়ে। যেহেতু এরূপ ব্যবসা অধিকাংশ ক্ষেত্রে অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয় এবং সরকারি সাহায্যে টিকে থাকে, এর ফলে অনবরত লোকসান হতে থাকে এবং সরকার ভর্তুকি দেয় ফলে জনগণের কাছে একটি খারাপ ধারণা জন্মায়। এবং অনেক সময় দেখা যায় কিছু রাষ্ট্রীয় ব্যবসা আছে যা জাতির জন্য এক প্রকার বোঝা হয়ে দাঁড়াচ্ছে, যেখান থেকে আসলে কোনো মুনাফা, জনকল্যাণ কিছুই হচ্ছে না, শুধুমাত্র অর্থের অপচয় হচ্ছে। এরপর কথা বলবো নমনীয়তার অভাব। রাষ্ট্রীয় ব্যবসায় এত নিয়ম নীতির মধ্যে আবদ্ধ থাকে যে চাইলেই সেখানে কোনো কিছু পরিবর্তন করা যায় না, চেঞ্জ করা যায় না। দেখা যায় নমনীয়তার অভাবে অনেক সময় বেসরকারি প্রতিষ্ঠানের সাথে রাষ্ট্রীয় ব্যবসায় টক্কর দিতে পারছে না। বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি রাষ্ট্রীয় ব্যবসায় টিকে থাকতে পারছে না, কারণ একটি জায়গায় পরিবর্তন প্রয়োজন, কিন্তু নমনীয়তার অভাবে পরিবর্তনটা সম্ভব হচ্ছে না। তাই নমনীয়তার অভাব রাষ্ট্রীয় ব্যবসার আরেকটি অসুবিধা। এছাড়া অপচয় ও অপব্যয় বৃদ্ধি। রাষ্ট্রীয় ব্যবসার ক্ষেত্রে দেখা যায় যে সরকারের টাকা, সরকার পুঁজি প্রোভাইড করে দিয়ে থাকে। যেহেতু নিজের অর্থ না এবং অর্থের ক্ষেত্রে বাধ্যবাধকতা, জবাবদিহিতা খুবই কম থাকে। এখানে প্রচুর পরিমাণে অপ্রয়োজনীয় অর্থ ব্যয় করা হয়, যাকে আমরা অপচয় ও অপব্যয় বলতে পারি। অনেক সময় ব্যক্তি স্বার্থ ও ব্যক্তি সতর্কতার অভাবেও প্রতিষ্ঠানের যেই সম্পত্তি তার মারাত্মক অপচয় ঘটে। যথেচ্ছা বা যেখানে ইচ্ছা তারা ব্যয় করে থাকে এবং এর ফলে অপচয় ও অপব্যয় বৃদ্ধি পায় রাষ্ট্রীয় ব্যবসার ক্ষেত্রে। এরপর কথা বলবো দুর্নীতি ও স্বজনপ্রীতি নিয়ে। রাষ্ট্রীয় ব্যবসার ক্ষেত্রে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে যে আমলারা, যে নির্বাহীরা, তারা দুর্নীতি করে অথবা নিজের পরিচিত কোনো স্বজনকে প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বহাল করে রাখে, যেখানে আসলে একজন যোগ্য এবং দক্ষ ব্যক্তির খুবই প্রয়োজন। একদিকে তারা নিজেরা দুর্নীতি করে, অপরদিকে তারা অদক্ষ, অযোগ্য ব্যক্তিকে শুধুমাত্র তার স্বজন হওয়ার কারণে একটি গুরুত্বপূর্ণ পোস্ট দিয়ে ফেলে, যার ফলে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায়, কার্যক্রমে ব্যাঘাত ঘটে। প্রতিষ্ঠান তার উদ্দেশ্য বা লক্ষ্য অর্জনে সফল হয় না। তাই দুর্নীতি ও স্বজনপ্রীতি রাষ্ট্রীয় ব্যবসার আরেকটি অসুবিধা। এরপর কথা বলবো আনুগত্য ও শৃঙ্খলার অভাব। রাষ্ট্রীয় ব্যবসায় দেখা যায় ঊর্ধ্বতন হতে অধস্তন পর্যন্ত প্রত্যেকেই যেহেতু সরকারি কর্মচারী, তারা এই ক্ষেত্রে আনুগত্য ও শৃঙ্খলার প্রতি
খুব বেশি মনোযোগী থাকে না এবং তাদের এই আনুগত্য ও শৃঙ্খলার অভাবে দেখা যায় প্রতিষ্ঠানের কার্যক্রম ঠিকভাবে হচ্ছে না। একটা কাজ অনেক সময় নিয়ে হচ্ছে। একটা কাজ শুরু হওয়ার পরেও সে কাজটি শেষ হচ্ছে না এবং আল্টিমেটলি রাষ্ট্রীয় ব্যবসায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, জনগণের অর্থের অপচয় হচ্ছে। এরপর কথা বলব জনগণের কর বৃদ্ধি নিয়ে। রাষ্ট্রীয় ব্যবসায় লোকসানের বোঝা কিন্তু এক হিসেবে জনগণের উপরেই চলে আসে। যেহেতু রাষ্ট্রীয় ব্যবসায় যদি ক্ষতি হয়ে থাকে, লোকসান হয়ে থাকে, সরকার ভর্তুকি দেয় এবং সরকারি কোষাগারের টাকা সাধারণত জনগণের ট্যাক্স, ভ্যাটের টাকা থেকেই যায়, রাজস্বের টাকা থেকেই যায়। সুতরাং রাষ্ট্রীয় ব্যবসার যত বেশি ক্ষতি হবে, জনগণের অর্থ তত বেশি এই খাতে ব্যয় হবে এবং এর ফলে অনেক ক্ষেত্রে দেখা যায় জনগণের করও বৃদ্ধি পেয়ে যায়। অর্থাৎ জনগণের কর বৃদ্ধি রাষ্ট্রীয় ব্যবসার একটি অসুবিধা। সর্বশেষ আমরা আলোচনা করব রাজনীতির আখড়া নিয়ে। রাষ্ট্রীয় ব্যবসায় দেখা যায় শ্রমিক কর্মীরা খুব বেশি রাজনীতির প্রতি সচেতন থাকে, মনোযোগী থাকে। কিছু ক্ষেত্রে এটা অতিরিক্ত হয়ে যাওয়ার ফলে প্রতিষ্ঠানে এর প্রভাব পড়ে। অনেক কাজ ঠিকভাবে সম্পাদন হয় না। অনেক ক্ষেত্রে অনেকে রাজনৈতিক প্রভাব খাটাতে চায়। অনেক ক্ষেত্রে অনেকে রাজনৈতিক প্রভাবের ফলে গুরুত্বপূর্ণ পদ দখল করে ফেলে। যার সেই পদ ধরে রাখার মতো বা সেই পদ অনুযায়ী কাজ করার মতো শিক্ষা, যোগ্যতা, অভিজ্ঞতা কোনোটিই থাকে না এবং এর ফলে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়, জনগণ ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ আমরা বলতে পারি রাষ্ট্রীয় ব্যবসায় একটু অসুবিধা হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায় রাজনীতির আখড়া। আশা করি তোমরা সবাই রাষ্ট্রীয় ব্যবসার অসুবিধাগুলো বুঝতে পেরেছো। এখন আমরা কিছু জনপ্রিয় রাষ্ট্রীয় ব্যবসা সম্পর্কে আলোচনা করব। যেমন প্রথমে আমরা আলোচনা করব ওয়াসা নিয়ে। ওয়াসা সম্পর্কে তোমরা অনেকেই জানো। ওয়াসা নামটার সাথে আমার ধারণা তোমরা সবাই পরিচিত। কিন্তু আজকে আমরা ওয়াসা নিয়ে বেশ কিছু তথ্য জেনে নিব। ওয়াসার ফুল ফর্ম হচ্ছে ওয়াটার সাপ্লাই অ্যান্ড সিওরেজ অথরিটি। দেশের জনগণকে বিশুদ্ধ পানি সরবরাহ এবং স্বাস্থ্যসম্মত পয় নিষ্কাশন ব্যবস্থা তৈরির মাধ্যমে ওয়াসা সেবা প্রদান করে। বাংলাদেশে আমাদের মনে রাখতে হবে 4টি ওয়াসা আছে। একটি হচ্ছে ঢাকা ওয়াসা, একটি চট্টগ্রাম ওয়াসা, একটি খুলনা ওয়াসা এবং সর্বশেষে রাজশাহী ওয়াসা। এরপর আমরা আলোচনা করব বাংলাদেশ ডাক বিভাগ নিয়ে। বাংলাদেশ ডাক বিভাগ সংশ্লিষ্ট পণ্য ও সেবা জনগণের নিকট পৌঁছে দেওয়ার জন্য কাজ করে। ডাকঘর এবং ডাক বিভাগ সরকারি মালিকানাধীন খুব গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। বাংলাদেশের ডাকঘরের কার্যলক্ষ্য হলো গ্রাহকদের প্রত্যাশা পূরণ করা, দক্ষ আন্তরিক ডাক সেবা প্রদানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, কর্মীরা যেন গ্রাহকদের নিকট সর্বোচ্চ সৌজন্যতার সাথে ডাক সেবা পৌঁছাতে পারে এমন একটি পরিবেশ সৃষ্টি করা, দেশের সামাজিক অর্থনৈতিক অবস্থায় প্রতিষ্ঠানকে কার্যকরভাবে চালিয়ে নেওয়া এবং দেশের সর্বত্র মানসম্মত ডাক সেবা প্রদান করা। আমাদের দেশের ডাকঘরের বেশ কিছু সেবা বা সুবিধা রয়েছে। সেই সুবিধাগুলো হচ্ছে পোস্টাল সেবাসমূহ এবং প্রতিনিধি সেবাসমূহ। পোস্টাল সেবাসমূহ দেশে বিদেশে বিস্তৃত, প্রতিনিধি সেবাসমূহ শুধুমাত্র দেশের মধ্যে বিস্তৃত। যেমন পোস্টাল সেবাসমূহের মধ্যে আছে ডাক মালামাল গ্রহণ, পরিবহন, বিলি করা, প্রেরিত সামগ্রীর নিবন্ধন করা, দ্রব্য যা পাঠানো হয় তা বীমা করা, ভিপিপি, মানি অর্ডার সার্ভিস। এখানে ভিপিপি বলতে ভ্যালু পেয়েবল পোস্ট বোঝায়। জিইপি সার্ভিস যাকে আমরা বলি গ্যারান্টিড এক্সপ্রেস পোস্ট, ইএমএস যাকে আমরা এক্সপ্রেস মেইল সার্ভিস বলি, ই পোস্ট এবং ই মানি অর্ডার সার্ভিস। অপরদিকে প্রতিনিধি সেবাসমূহের মধ্যে আছে ডাকঘর সঞ্চয় ব্যাংক, ডাক জীবন বীমা, সঞ্চয়পত্র ক্রয় বিক্রয়, অর্থাৎ ডাকঘরে সঞ্চয়পত্র ক্রয় বিক্রয় করা যায়, প্রাইজ বন্ড ক্রয় বিক্রয় করা যায়, বিড়ির ব্যান্ডরোল বিক্রয় করা যায়, টেলিফোন বিল বিতরণ ও আদায় করা যায় এবং স্ট্যাম্প বিক্রয়ও বাংলাদেশ ডাক বিভাগে হয়ে থাকে। এরপর আমরা আলোচনা করব বাংলাদেশ রেলওয়ে নিয়ে। বাংলাদেশ রেলওয়ের ভিশন বা সাধারণ লক্ষ্য হচ্ছে সরকারের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত উন্নয়ন কৌশলের সাথে মিল রেখে রেল ব্যবস্থার যথাযথ আধুনিকায়ন, সম্প্রসারণ ও সংরক্ষণের মাধ্যমে নিরাপদ, বিশ্বস্ত, স্বল্প ব্যয় সাপেক্ষ ও সময় সাশ্রয়ী পরিবহন সেবা প্রদান করা। আমাদের দেশের বাংলাদেশ রেলওয়ের মিশন বা কার্যলক্ষ্য হচ্ছে সারা দেশে রেলপথ ও স্টেশন অবকাঠামো গড়ে তোলা, রেল ইঞ্জিন, বগি ও অন্যান্য রেলওয়ে যানসমূহের উন্নয়ন ও সংরক্ষণ করা, সিগন্যালিং, ইন্টারলকিং, টেলিকম ব্যবস্থার পরিচালনা ও আধুনিকায়ন করা। আমাদের কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, বাংলাদেশ রেলওয়ে কিন্তু সম্পূর্ণ সরকারি মালিকানাধীন এবং রাষ্ট্রীয় ব্যবসায়। তোমাদের এই তথ্যটি মনে রাখা উচিত বলে আমি মনে করি। এছাড়াও এর মিশনের অন্তর্ভুক্ত হচ্ছে নিরাপদ, গতিসম্পন্ন ও দক্ষ ট্রেন চালনা নিশ্চিত করা, রেলওয়ে সেক্টরে সরকারের পরিবহন পলিসি বাস্তবায়ন করা, রেলওয়ে যান, রেলপথ সরঞ্জাম, সিগন্যালিং ব্যবস্থাকে বাংলাদেশের উপযোগী মানে সংগ্রহ করা,
বাংলাদেশ রেলওয়ের ভূমি সম্পদ প্রতিষ্ঠানের স্বার্থে পরিচালনা করা এবং বাংলাদেশ রেলওয়ের রাজস্ব ও উন্নয়ন বাজেটের যথাযথ ব্যবহার নিশ্চিত করা। এগুলো সবই বাংলাদেশ রেলওয়ের মিশন বা কার্যলক্ষ্য। বাংলাদেশে আমাদের মনে রাখতে হবে ৩ ধরনের রেল লাইন আছে। একটি হচ্ছে মিটার গেজ, একটি হচ্ছে ব্রড গেজ, আরেকটি হচ্ছে ডুয়েল গেজ। এই ৩ ধরনের রেল লাইন আমরা বাংলাদেশে দেখতে পাই। এরপর আমরা আলোচনা করব বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা বা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বা বিসিআইসি নিয়ে। ১৯৭২ সালে রাষ্ট্রপতির ২৭ নম্বর আদেশ বলে গঠিত ৩টি সেক্টর কর্পোরেশনকে একীভূত করে ১৯৭৬ সালে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন গঠিত হয়। অঙ্গীভূত ৩টি সেক্টর কর্পোরেশন ও এর অঙ্গীভূত শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা ছিল বাংলাদেশ ফার্টিলাইজার কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল কর্পোরেশন বা বিএফসিপিসি এবং এর অধীনে ছিল ৪৪টি প্রতিষ্ঠান। বাংলাদেশ পেপার অ্যান্ড বোর্ড কর্পোরেশন, যাকে আমরা বিপিবিসি বলি, এর অধীনে ছিল ১২টি প্রতিষ্ঠান এবং বাংলাদেশ ট্যানারি কর্পোরেশন এর অধীনে ৩২টি প্রতিষ্ঠান। অর্থাৎ এই ৩টি সেক্টর কর্পোরেশনের অধীনে সর্বমোট ৮৮টি শিল্প প্রতিষ্ঠান ছিল। ২০১৭ সালের হিসাব অনুযায়ী এই প্রতিষ্ঠানের অধীনে এখন সর্বমোট মাত্র ১২টি শিল্প প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে, যার মধ্যে ৮টি হচ্ছে সার কারখানা, একটি পেপার মিল, একটি সিমেন্ট কারখানা, একটি গ্লাস শিট ফ্যাক্টরি, একটি ইনসুলেটর এবং স্যানিটারি ওয়্যার কারখানা আছে। এছাড়া এই প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের ৮০%ই হচ্ছে সার, যার মধ্যে ৭০% হলো ইউরিয়া। এবং এই তথ্যটা কিন্তু অনেক ক্ষেত্রেই এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট চলে আসে যে বিসিআইসির উৎপাদিত পণ্যের মধ্যে সার কত পার্সেন্ট? উত্তর হবে ৮০%, বা এর মধ্যে ইউরিয়া সার কত পার্সেন্ট? উত্তর হবে ৭০%। সো আমার মনে হয় তোমাদের এই তথ্যটি মনে রাখা জরুরি। এছাড়া এখন আমরা বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা বা বিসিআইসির উদ্দেশ্যাবলী নিয়ে আলোচনা করব। যেমন সরকারের শিল্পনীতি বাস্তবায়ন করা এদের উদ্দেশ্য, কার্যকর মানের দক্ষতা ও উৎপাদনশীলতার সাথে প্রতিষ্ঠান পরিচালনা করা এদের উদ্দেশ্য, যুক্তিসঙ্গত ব্যয়ে পর্যাপ্ত পরিমাণের আমদানি বিকল্প ও মানসম্পন্ন পণ্য প্রস্তুত করা, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য কৃষিতে ব্যবহার্য উপকরণ কৃষকের নিকট পৌঁছানোর ব্যবস্থা করা এবং অবশ্যই তা ন্যায্য মূল্যে। এছাড়া স্থানীয় চাহিদা পূরণ করে উদ্বৃত্ত শিল্পপণ্য বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করা, স্থানীয় বিদেশি উদ্যোক্তাদের প্রযুক্তিগত আর্থিক সহায়তা প্রদান এবং প্রয়োজনীয় ক্ষেত্রে যৌথ উদ্যোগে শিল্প প্রতিষ্ঠার মাধ্যমে দেশের প্রাকৃতিক ও মানবীয় সম্পদের কার্যকর ব্যবহার করাও কিন্তু বিসিআইসির উদ্দেশ্য। আমরা আমাদের আজকের এই ভিডিওতে কিন্তু রাষ্ট্রীয় ব্যবসায়ের সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করলাম এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ব্যবসায় সম্পর্কে আমরা জানলাম। সেই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ব্যবসাগুলোর বিভিন্ন তথ্য আমরা জেনে নিলাম। আশা করি আমাদের আজকের আলোচ্য বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা নতুন কিছু আজকে শিখতে পেরেছো। তোমাদের সবার সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।